সে এখানে আপনার তিনটা মেথডে আপনার অ্যাসেসমেন্ট হবে। কয়টা মেথডে? তিনটা। কয়টা জোরে বলেন? তিনটা। আরে আমরা আমি তো জোরে বলছি, আপনারা জোরে বললে একটু ইয়া হবে, আগ্রহ মনে হবে যে আমরা সবাই আছি। আচ্ছা, কয়টা মেথড? তিনটা। একটা হচ্ছে আপনারা একটা দিয়েছেন অবশ্যই রিটেন, 2 নাম্বার ডেমনস্ট্রেশন। ম্যাডাম কি অ্যাপ্লাই করেন এখন তো করেন? ওভারঅল এখন তো শেখানোর সময় ওরা গুড এই যে ওরা খালি আমরা আলোকে সাথে ওরা। আচ্ছা, এখন এই ডেমনস্ট্রেশনটা আমরা সিভিলের ভাষায় আমরা বলি, বাইরে আর কি বলে? ওরা বলে প্র্যাকটিক্যাল। আবার আচ্ছা, এখন আমরা বলতে যে অ্যাসেসমেন্ট তারা বলতে এক্সাম। এই জন্য আমরা কিন্তু কখনোই আমাদের যখন আমরা ডেমনস্ট্রেশন করবো আমরা কখনোই বলবো না আমরা আপনার পরীক্ষা নেব। পরীক্ষায় কি হয়? পাস আর ফেল। আর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে আপনি কতটুকু পাচ্ছেন, কম্পিটেন্ট আর নট কম্পিটেন্ট মানে কি? সক্ষমতা, সক্ষম অথবা দক্ষ বলতে হ্যাঁ। তার মানে কম্পিটেন্ট মানে আপনি দক্ষ। আপনার 3টা জব ছিল, আপনি 2টাতে পারছেন, একটাতে পারেননি। তার মানে 2টাতে আপনি দক্ষ হয়ে গেছেন, একটাতে এখনো না দিয়ে মানে আপনি ওইটাতে এখনো দক্ষ না বা সক্ষম। কম্পিটেন্সি মানে আমি শাব্দিক অর্থে বলছি। কম্পিটেন্সি মানে কি? এটা কি পার্ট সার্ভিসের কোন পার্টি হবে? নাম নাম না নাম কেন লাস্টে ওয়াই থাকলে কি সি ওয়াই ফাইটার দক্ষতা নাম। তাহলে দেখেন এইখানে ডেমনস্ট্রেশনে আপনার কি কি আমাদের এই কোর্সটার নাম কি বলুন? সবাই যেটা জানেন এটা নামটা বলুন। সিটিএনএ এটা 15 কি? ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেসড মানে কি? দক্ষতার ভিত্তিতে বা সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন। আর কি মূল্যায়ন করবেন? ট্রেনিং এন্ড আপনি অ্যাজ এ ট্রেনার এবং অ্যাজ এ অ্যাসেসর হিসেবে আপনি মূল্যায়িত হবেন। তাহলে আপনার এখানে কয়টা? 2টা পার্ট, একটা ট্রেনার একটা অ্যাসেসর। তাহলে আপনি যে একজন অ্যাসেসর সেই হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। তাহলে আপনার একটা পার্ট হচ্ছে অ্যাসেসর ট্রেনিং। ডেমনস্ট্রেশনে কি হবে? আপনাকে অ্যাসেসর যে রোলগুলো করে সেগুলো আপনাকে করে দেখাতে হবে। তাহলে একটা হচ্ছে অ্যাসেসর রোল। আমার লেখা একটু বুঝে নিন। অ্যাসেসর ডেমো, এরপরে কি আছে আরেকটা? ট্রেনার ডেমো। ট্রেনার ডেমো একজন অ্যাসেসরকে কি বলা হয় বলুন? অ্যাসেসরকে কি বলা হয়? সেটা একজন অ্যাসেসর যে অ্যাসেস করে অ্যাসেসমেন্ট ডিজাইনার। সে কি অ্যাসেসমেন্ট ডিজাইনার? আপনি কি আসলে অ্যাসেসমেন্ট ডিজাইন করতে পারেন না? এটা আমার জানা দরকার আছে না? এটা আমি কীভাবে জানি? এভিডেন্স আপনি প্রতিটা ভাবগুলো আপনি করে দেখাতে পারবেন। মানে একজন অ্যাসেসর এসে কী করে? প্রথমে এসে আপনার সাথে মানে রেটিংস করে, তাই না? স্যার আগে তো এসে হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট করে। আমরা সে তো ওইটা আগে করে ক্লাসে যে সে প্রথমে এসে কী করতেছে? আপনার সাথে রেটিংস করছে, তারপর তার নিজের পরিচয় হচ্ছে, তারপরে সে আপনাদেরকে আশ্বস্ত করতেছে যে আমি হ্যাজার্ড ইন্সপেকশন করছি, আপনার জন্য পরিবেশটা নিরাপদ। তারপর আপনাকে সেই প্রতিষ্ঠানের বর্ণনা দিচ্ছে, যেমন কি আপনি এটা বলছিলেন না যে পিছনে হচ্ছে ওয়াশরুম, এখানে খাওয়ার বিষয় দোকান আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার মানে বিভিন্ন সুবিধা অসুবিধা এবং আপনার পরিবেশটা আজকে কি অ্যাসেসমেন্টের জন্য যথেষ্ট নিরাপদ। আশা করি আপনার নিরাপত্তার সাথে আজকে অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে পারবেন, ঠিক আছে? এটা গেল। এরপরে আসেন এখন সে কী করতেছে? সে আপনাকে রিলেট করে দিচ্ছে তার সাথে ইউনিট অফ কম্পিটেন্সের সাথে। তার সাথে ইউনিট অফ কম্পিটেন্স। আপনাকে বলছি আপনারা কিসের জন্য এখানে আসছেন? কিছু না আসছেন বলেন? অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য আসছেন। স্যার আজকে ক্লাস করার জন্য আসছে। সেসব করার জন্য কিন্তু স্যার আমাদের বলতে হবে যে
সেশন করার জন্য আসছে, তাই না? এইভাবে সে জিজ্ঞাসা করতেছে। আর আপনি আজকে কিসের অ্যাসেসমেন্ট দিতে আসছেন? আপনি বললেন লেভেল 2 অথবা আপনি তো সিভিটি অ্যাসেসমেন্ট যাচ্ছেন। আমরা কি সিভিটি অ্যাসেসমেন্ট যাবো ওই দিন? না, আমরা কিন্তু আমার নিচে একটা লেভেলের অ্যাসেসমেন্ট যাবো, অথবা আমি যেটা করছি সেই তাহলে সেভাবে লেভেল 2 বা লেভেল 1 কোনো অকুপেশনে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ঠিক আছে? তখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি এটা ইউনিট অফ কম্পিটেন্সি গুলো পাইলে আপনি জানেন কিনা, সিএস এর নাম শুনছেন কিনা, মানে তাকে আপনি কাজ করলেন, আপনি তাকে পড়াচ্ছেন না, কিন্তু আপনি তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতেছেন, তার সাথে ট্রেন হিসেবে, সরি অ্যাসেস হিসেবে। ঠিক আছে, আজকে আপনি ট্রেনিং, কিন্তু আপনি ওই দিকে হ্যাঁ, আপনি আপনার মধ্যে থেকে একজনকে হ্যাঁ সামনে বসাবেন, সে হবে আপনার পিয়ার আছে, ঠিক আছে? ওই যে ফিডব্যাক ছিল না, পিয়ার ফিডব্যাক। আচ্ছা, তাহলে আপনি তার সাথে এরকম করে কোলাবোরেট করলেন, তাহলে আপনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে না? আমরা এত করে যেটা করতেছিলাম, আমার কিন্তু আপনার কিন্তু আমার সাথে আসতে প্রথম এরকম, তো সেক্ষেত্রে আমার সাথে আপনার কানেকশন দরকার আছে। আমি যদি দুটোই শুরু করে দিতাম, আপনি আমার অনেকগুলো প্রশ্ন মনে থাকবে, আপনি বলতে পারতেন না, বা আপনি অনেক কিছু আপনি করতে পারতেন না। তো এখানে একটা কি আছে, ইনভাইটেড টু আস্ক কোশ্চেন, আপনি একটা পরিবেশ তৈরি করে দিবেন। তারপর আপনি কী করতেছেন ওখানে? তারপর আপনি তাদেরকে যে আপনারা যখন অ্যাসেসমেন্ট দিচ্ছেন, আপনারা নিশ্চয়ই একটা বিশাল ডকুমেন্ট আপনারা ফিল আপ করছেন, যে কেন্দ্রের নাম লেখো, অ্যাসেসমেন্টের নাম লেখো, ডেট লেখো, টাইম লেখো। তারপরে এখন দেখি আপনারা যে পারফরমেন্স ক্রাইটেরিয়া শুরু করা জানেন কি, তাই না? যে ওই ইউনিট অফ কম্পিটেন্সিগুলোর আন্ডারে কি অনেকগুলো পিসি আছে না, পারফরমেন্স ক্রাইটেরিয়া, আপনারা কি এগুলো সবগুলো করছেন? যদি সবগুলো না করেন তাহলে তো আপনি আর অ্যাসেসমেন্টে বসতে পারবেন না, তাই না? এই জন্য আমার ওইখানে একটা ইএসএল ঘর থাকবে, ঠিক আছে? যে আমি জানবো যে আমি প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমি ফিল আপ কমপ্লিট করেছি কিনা, বা আমি অ্যাচিভ করছি কিনা। এই জন্য আমি কি বলতেছিলাম, Sir, you need a proposal for a performance criteria. তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো, মানে আমি কিন্তু আপনাদেরকেও একই সাথে রিভিউ করাচ্ছি একটা, আপনি একটা ধারণা যে ধারণা দরকার তাহলে, ঠিক আছে? তাহলে এই সেগুলো সম্পর্কে আপনারা জানেন তো, তার মানে আপনি এগুলো সব অ্যাচিভ করছেন, না হলে তো আপনি পরীক্ষায় বসতেন না, বা অ্যাসেসমেন্ট আপনি আমার পরীক্ষা করতে বসতেন না, আপনি অ্যাসেসমেন্টে বসতেন না। এখন তাহলে আপনাদের এই আমি আপনাদের সেলফ চেক দিচ্ছি, সেলফ চেকে আপনি দেখবেন আপনার সিএস থেকে যতগুলো পিসি আছে ওইখানে কি সব পিসিগুলো কিন্তু ওখানে ইনপুট করা আছে। আপনি যেটা পারেন আপনি ইয়েস দিবেন, না পারলে নোতে ঠিক দিবেন। আর নোতে যদি আপনি ঠিক দেন তাহলে আপনি নিজেই স্বীকার করে নিলেন যে আমার গ্যাপ আছে। গ্যাপ নিয়ে তো তার মানে আপনি তো অলরেডি নট হয়েছে, ঠিক না? আপনি যখন নোতে ঠিক দিয়েছেন তাহলে আপনি নিজে নিজেই স্বীকৃতি দিচ্ছেন কি আমি এটা যাই না। এখানে আমি নট ইয়ে রাখি, তার মানে আপনি তো অ্যাসেসমেন্ট করতে পারবেন। এই জন্য আমাদেরকে বলা হয় যে আমরা সব ইয়েসে ঠিক দিই, মানে এটা নিজের থেকে করা উচিত, কিন্তু Sir, আমরা তো না বুঝে ইয়েসে ঠিক দেই, বলে ইয়েসে ঠিক দেন, ইয়েসে ঠিক দেন। না পিসি সম্পর্কে মানে ওরা কি জানি না, না পিসি তো বললে বুঝবেই না। হ্যাঁ মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া ক্যান্ডিডেটরা আসলে ওভাবে জানে না। আর আমাদের যারা বেশিরভাগই দেখা যায় লো লিটারেসি তাদের ক্ষেত্রে এটা অনেক কঠিন আছে, আমার ওগুলো সব ইংলিশ, এটা ঠিক আছে? তাহলে এটা গেল। এরপরে কি আসলে আপনি সেলফ চেক করলেন, সেলফ চেকে যখন ইয়েসে ঠিক দিয়েছে সবাই, পারবেন না পারবেন ইয়েসে ঠিক দিয়েছে, এখন আপনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি কি সবাই ইয়েসে ঠিক দিয়েছেন, তার মানে আপনারা প্রস্তুতি ভালোভাবে নিয়েছেন এবং আজকের অ্যাসেসমেন্টের জন্য আপনি প্রিপেয়ার, ঠিক আছে? না আমরা একটু আগে এখন যা করতেছি এগুলো সব কিন্তু কনটেক্সচুয়াল অ্যাসেসমেন্ট। কনটেক্সচুয়াল অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেস কন্টেক্সট অফ অ্যাসেসমেন্ট। আর contextual assessment হচ্ছে তো স্যার assessment environment of city হ্যাঁ স্যার environment of assessment মানে অ্যাসেসমেন্টের কনটেক্সটে যেই রকম পরিবেশ হওয়া দরকার এই সুইটেবল এনভায়রনমেন্টটা আমি ক্রিয়েট করে দিচ্ছি, এটা হচ্ছে কনটেক্সচুয়াল অ্যাসেসমেন্ট। মানে কনটেক্সচুয়াল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিষয় থাকতে পারে, এখানে ফিজিক্যাল সেটিংও থাকতে পারে, তারপরে সোশিয়াল মানে ইস্যুগুলো থাকতে পারে, তারপর ম্যাটেরিয়াল সিকিউরিটিও হতে পারে, সেফটি ইস্যুটাও হতে পারে, এগুলো হচ্ছে কনটেক্সচুয়াল। এখন আসুন আমরা আমাদের পয়েন্টে কমপ্লিট করি। এটা হলো আমরা এরপরে কি করলাম, আমার সেলফ চেক করলাম, তারপরে আমরা তাকে ইয়েস করে দিলাম যে হ্যাঁ নিশ্চয়ই অ্যাসেসমেন্টে বসতে হবে। তারপরে আমি তাদের বললাম যে আপনাদের আজকে অ্যাসেসমেন্টটা আমরা
কয়টা মেথড নিব? তিনটা। তিনটা মেথড। কি কি? রিটেন ডেমনস্ট্রেশন ওরাল রিটেন ডেমনস্ট্রেশন রিটেন মানে লিখিত, এটা তো আমরা সবাই জানি। তবে ডেমনস্ট্রেশন মানে এখানে আমরা কি আপনাদের এটা কি এটা ওয়ার্ক বেসড অ্যাসেসমেন্ট। এটা কি বেসড? ওয়ার্ক বেসড মানে আপনার সরি ওয়ার্ক প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট। কি বেসড? প্রজেক্ট বেসড। প্রজেক্ট বেসড মানে কি? আমার প্রজেক্ট আইএসবি এস প্রজেক্টে না, প্রজেক্ট বেসড মানে হচ্ছে আপনার কাজের ভিত্তিতে আপনার মূল্যায়ন করা হচ্ছে। এই যে আপনাকে যখন একটা মোবাইল অ্যাসেম্বল করতে দিয়েছে, তো তার মানে আপনার ওইটা একটা প্রজেক্ট না? আপনি সিভিলিয়ান, আপনাকে যদি বলে যে আপনি একটা বাড়ি ডিজাইন আমাকে করে দেন, ওইটা আমাদের প্রজেক্ট না? ডিপ্লোমা আমরা এটা করছি, প্রজেক্ট এটা নিয়ে দিচ্ছি না? তো আপনি এই প্রজেক্টটা আপনি করে দেখাতে পারছেন। এটা কিন্তু হয় কি, এটা একটা সিমুলেশন প্রক্রিয়া। এটা কি সিমুলেশন? সিমুলেশন কোনটা? আমি এই ভাষাগুলো কেন বলতে জানেন? এগুলো কিন্তু আপনাদের একটা আছে, আমি এটাকে একটু সিমুলেশনটা হচ্ছে নকল। নকল মানে কি? কপি। মানে আমি এখানে যেটা করতেছি ইন্ডাস্ট্রিতে সেম ভাবে হয়। কারণ আমি যদি এই কাজটা ইন্ডাস্ট্রিতে এখন প্র্যাকটিস করাইতে চাই, তাহলে এটা সম্ভব? স্যার প্রোডাকশনে প্রয়োগ করতে পারে অথবা ইন্ডাস্ট্রি হ্যাঁ। কাজে না হতে পারে, যেন আমরা আমাদের প্রতিষ্ঠানে Costing- মতো করে অ্যাসেসমেন্ট ওইখানে আবার কস্টিং এর একটা বিষয় আছে, তাদের প্রোডাকশনের উপর একটা সম্পর্ক না? আপনি যখন প্র্যাকটিস করতেছেন, আপনার এখানে আরএসএ স্যার মনে করেন আপনার নিজের ক্লাসরুমে আপনি এই কম্পিউটারকে ঢুকাচ্ছেন, ওই ইভেন্ট করে দেখাইতেছেন, কি করতেছেন কি করতেছেন, তাহলে কিন্তু আপনার পারফরমেন্স কিন্তু কমে যাচ্ছে। আলটিমেট কিন্তু আপনি হয়তো কাজটা করে দেখাচ্ছেন, কিন্তু মূলত পারফরমেন্স করতে চান। একটা মেশিনকে বারবার খোলা হলে কিন্তু তার পারফরমেন্স ঠিক থাকে। ঠিক আছে। এখন এই কাজটা যদি আপনি ইন্ডাস্ট্রিতে যে করেন, ওরা সেই মেশিন দিয়ে প্রোডাকশন করে, মানে প্রোডাক্ট তৈরি করে, আপনি ওই মেশিনটা যেটা শিখাচ্ছেন, বারবার একটা পার্টস করতেছেন, আলাদা লাগাচ্ছেন, তাদেরকে দেখাচ্ছেন, তাদের প্রোডাকশনের উপরে মারাত্মক পরিণাম পায়। এবং তখন আর কি হবে, কস্টিংটা তাদের বেড়ে যাবে। আর আমরা জানি যে আমাদের কিন্তু ফার্মা সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টরটা, এখানে প্রোডাকশনে কিন্তু তারা 1 পয়সা হিসাব করে। 1 পয়সার উপরে কিন্তু তাদের বিশাল একটা প্রফিটের মানে হিসাব আছে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এটা কিন্তু আসতে পারে। হ্যাঁ, যে কেন আমি ইন্ডাস্ট্রিতে ট্রেনিংটা করবো বা ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করাইতে হলে কি প্রতিবন্ধকতা আছে, এগুলো কিন্তু তার প্রতিবন্ধকতা, ঠিক না? তাহলে আমরা এটা সিমুলেশন, আমরা এখানে কি করতেছি, এই যে ডেমনস্ট্রেশন যেটা করতেছি ওটা হচ্ছে সিমুলেশন। ক্লিয়ার? তার মানে প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট মানে কি, আমি আপনার কাজের ভিত্তিতে আপনার মূল্যায়ন করব। কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে। তারপরে আমি প্রজেক্ট বেসড এবং এটা একটা এভিডেন্স বেসড ক্যারেক্টারিস্টিক্স করছি না? কম্প্রিহেনসিভ বেসড অ্যাসেসমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি? জি স্যার এভিডেন্স এটা হচ্ছে একটা এভিডেন্স বেসড ক্রাইটেরিয়া রেফারেন্স, তাই না? তাহলে এটা আমি এভিডেন্স কালেক্ট করব। আচ্ছা, এটা পরে আসে। তারপরে আমি কি করতেছি, প্রজেক্ট বেসড আমরা হিসাব করলাম, এবার আমরা তার কি করব, তারপরে আমরা ডিসিশন মেক করব কিসের উপরে? এভিডেন্স এর উপর এগেইনস্ট এভিডেন্স, এগেইনস্ট Evidence. ঠিক আছে। কারণ আপনার এভিডেন্স আমি কিভাবে কালেক্ট করব? এই যে আপনি রিটার্ন দিয়েছেন, আমি তো রিটার্ন কোশ্চেনটা নিয়ে আসছি, না প্রথমে? আনছি কিনা? তো এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট টুলস, এটা আমার অ্যাসেসমেন্ট টুলস। এখন যখন আমি আপনার কাছে রিটার্ন আনসার শিটটা নিচ্ছিলাম, তখন এটা কি? এভিডেন্স। ঠিক আছে। আমি চেক লিস্ট নিয়ে আসছি না, ডেমনস্ট্রেশন চেক লিস্ট হচ্ছে অ্যাসেসর ফিডব্যাক, তো আমি ওইটা আমার কি টুলস। অ্যাসেসমেন্ট টুলস। কিন্তু যখন এটা ফিল আপ হয়ে গেছে, আপনাকে আমি জিজ্ঞাসা করছি ঠিক দিছি, এখন এটা কি? এভিডেন্স। স্যার যখন এটা ব্ল্যাঙ্ক থাকবে তখন হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস, আর যখন সেটা লিখিত আকারে ক্যান্ডিডেট এসএসসি থেকে নিয়ে নিব তখন সেটা এভিডেন্স। আচ্ছা, এটা হলো ক্লিয়ার। তাহলে আমি তিনভাবে আপনার এভিডেন্স কালেক্ট করতেছি। আপনি রিটার্ন অ্যাসেসমেন্ট দিয়েছেন, আমি আপনার এভিডেন্স কালেক্ট করছি। আপনি ডেমনস্ট্রেশন দিয়েছেন, আমি আপনার এভিডেন্স কালেক্ট করছি। আপনি যখন ডেমনস্ট্রেশনে আপনার কাজ করতেছেন, তখন আপনার কি যাচাই করছি? কি যাচাই করছি? কন্টিনজেন্সি অ্যানালাইসিস কিভাবে যাচাই করছি? কন্টিনজেন্সি অ্যানালাইসিস এটা কি? প্রবলেম সলভ। শুনুন, আপনি একজন খেয়াল করেন যে এই যে আমরা করতেছি না এভিডেন্সের এই পার্টগুলো, আমরা এটা ব্রিফ করতেছি, তাই না? এগুলো থেকেই কিন্তু রিটেন প্রশ্নগুলো আসে। আপনি যদি সিএস বোঝেন, আমরা যদি সময় পাই সিএস নিয়ে আমরা আরেকবার আলোচনা করব, ঠিক আছে?
আপনি যদি সিএস বুঝেন আপনি অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে পারবেন। এখন দেখেন আমরা কিন্তু অলরেডি কয়েকটা সিভিএলএম এর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করে ফেলছি। জি। তার মানে এগুলো কিন্তু কানেক্টেড। তাহলে আসেন প্রজেক্টের কাছে আমরা করলাম, এখন আমরা কি এভিডেন্স কালেক্ট করছি। এভিডেন্স কালেক্ট করবো, এরপর আমরা কি করবো, এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা একটা ডিসিশন নিব। ঠিক আছে, ডিসিশন মেক করলাম। ডিসিশন মেক করার পরে এখন কি হতে পারবো যে পলার স্যার যেটা করছে উনি এটার উপরে কনফিডেন্স, কারণ সে আমার সিদ্ধান্ত সে মানতেই পারছে। আমি তাকে ফিডব্যাক দিচ্ছি, আমি তার বিষয়গুলো বলছি, সে মানতেই পারছে না। সর্বশেষ তো তার জন্য একটা অপশন দিতে হচ্ছে, সেটা কি অপশন? অ্যাপিল। সেই অ্যাপিলটা কিভাবে হবে? সেটা হচ্ছে স্যার ওই অ্যাসেসর যতক্ষণ আছে ওই সময়ের ভিতরে তখন আমাকে এই অ্যাপিলটা প্রসেস করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এনএসডি বরাবর আপিল করতে হবে। আপিল। ক্লিয়ার? কেন দ্রুত আপিল করতে হবে? আর কেন দ্রুত ফিডব্যাক দিতে হবে? বলেন সবাই, কি না? বলেন কেন দ্রুত ফিডব্যাক দিতে হবে? সবাই বলেন। ক্যান্ডিডেট যেন মানে তার কাজ এবং সময়ের মধ্যে যেন বিরাট পার্থক্য তৈরি হয়, তাই না? রিডিউস গ্যাপ, তার গ্যাপ রিডিউস করা যাবে। হ্যাঁ, তাহলে তো সে পারফরমেন্স করছে সকালবেলা, স্যার আমি তো ঠিকই দিচ্ছি, তার আগ্রহ আমার দেখে আরো সে দেখে দেখে পাস করছে, এই জন্য কথা বলে দিতে হয়। কারণ যত লেট হয় সে কিন্তু তত আস্তে আস্তে বলে যেতে পারে। হ্যাঁ, তার আমার তার পারফরমেন্স এবং তার যে এটা গ্যাপ করে যায় টাইম, এটার মধ্যে গ্যাপ না এটা প্রশ্ন কিন্তু অনেক করে। গতকালকের অ্যাসেসমেন্টে কিন্তু সেটা গিয়ে একটা প্রশ্ন আছে, মানে নর্মেটিভ অ্যাসেসমেন্ট। আমরা পরে আলোচনা করছি। এরপরে হচ্ছে আপিল প্রসেস করে। এখন আমি কি করবো, এখন আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে না, তার সাথে সমস্যা থাকতে পারে, বিশেষ সাইড যাদের জন্য আমার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হবে, এটা বলে স্পেশাল নিডস। হ্যাঁ, আমরা অনেকেই বলি যে আপনাদের স্পেশাল নিডস প্রয়োজন আছে, এটা বলা যাবে? কি বলতে হবে? বিশেষ চাহিদা আছে বলে আমাদের স্পেশাল নিডস আছে কি তার মানে যেটাকে আপনি চোখে দেখেন কম, আপনাকে বসা গেছে একবার পিছন, আপনি তো খুব সুন্দর করে দেখতে পাবেন, তাই না? তখন তার আছে এখন একজনের কোমরের ব্যথা, সে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, তাকে অ্যাডজাস্ট করে দেবে, এটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আবার কি কেউ আছে যে মানে আচ্ছা আমি যদি এটা আপনারাই বলেন যে কাদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কোন গ্রুপের জন্য? ফিজিক্যালি ড্যামেজ, তারপর লো লিটারেসি নিউমেরিসি আর বলেন এজ আর জেন্ডার ইন্ডিজিনাস ক্যান্ডিডেট, তাই না? তারপর লিটারেসি নিয়ে বলছি, জেন্ডার তারপরে ওমেন, তাই না? এগুলো কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আপনারা যদি এগুলো ক্লিয়ার রাখেন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এখান থেকে বেশিরভাগ মানে অনেক সময় এই প্রশ্নটা আসছে, অনেকবার এই প্রশ্নটা আসছে। কিছুদিন আগেও তো আসতে কাজের জন্য, কোন গ্রুপের জন্য বা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা দরকার আছে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করবো, আমার একজন এসে বলছে আমি তো পারি না, স্যার তার আগে আপনি করে দেবেন, দিস ইজ নট রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। কি বিষয়? এটা হচ্ছে কি বলেছে, উইদাউট কনসিডার কম্পিটেন্স সিস্টেম, উইদাউট কনসিডারেশন ক্লিয়ার? এটা মাথায় রাখবেন। আচ্ছা, এটা গেল। এখন আমরা 6টা বিষয় এখানে আলোচনা করছি। এটা কি বলা হয়? এগ্রিমেন্ট। এটা কি বলা হয়? এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট আমরা কার সাথে করলাম? ক্যান্ডিডেট অ্যাসেস ক্যান্ডিডেটের সাথে। ক্যান্ডিডেটরা কার সাথে চুক্তিটা করতেছে? অ্যাসেসর এনএসডি এর সাথে। কার সাথে? এনএসডি এর সাথে। ঠিক আছে? তার মানে আমি তার আগে অনেক কিছু দিছি তাদের, রেজিস্ট্রেশন কার্ড দিছি, অ্যাডমিশন দিছি, যা যা দিছি আমরা যখন জয়েন করবো তখন আমরা দেখবো। আমি জাস্ট এটা একটা মানে পর্যালোচনা করবো। তাহলে আমরা এটা করলাম। এখন বলেন আপনাদের কি কারোর কোনো সমস্যা আছে? এতক্ষণ আমরা যা বললাম, তোমাদের কারো আপত্তি আছে? আছে? নাই। কার কোনো প্রশ্ন আছে? কোনো কিছু জানাবেন?
অ্যাসেসর কোনোটাকে আপনি হবে রাইট একজন আপনি নিশ্চয়ই লেভেল 2 অ্যাসেসমেন্ট দিয়েছেন লেভেল 1 দিয়েছেন আপনি চেয়ারে বসেছিলেন হ্যাঁ এখন অ্যাসেসরের ভাব নিয়ে ঢুকছিল ঢুকছিল না ঢোকার পরে আপনার সাথে একটু কথা বলছেন তারপরে তার নিজের পরিচয় লিখছেন হ্যাঁ লেখার পরে আপনাকে বিভিন্ন ধরনের বিষয় বলছে না যে আপনি আজকে রেজাল্ট করতে কিন্তু আমরা সারাদিন আপনার সাথে থাকবো দিন শেষে কেউ কমপ্লেন হলো কেউ নট ইয়েট কমপ্লেন হলো সমস্যা নাই এটা কিন্তু পাস বা ফেল বুঝলাম বলছে না এভাবে নট ইয়েট মানে কি আপনার ফেল না আপনি এটা কি করলেন যে ওই কমপ্লেনটা গ্যাপ করেছে আপনি আবার দিয়ে পার হয়ে যাবেন আপনি আবার কমপ্লেন করবেন এটা আপনি সহজ করে দিতে পারছেন তারপরে আপনি তার রেজিস্ট্রেশন কার্ড চেক করলেন হ্যাঁ রেগার্ড দেখে দেখে তারপরে তার অ্যাটেন্ডেন্স শিট দিলেন সে সাইন করলো তারপরে তার স্ক্যান চেক শিট দিলেন সে ওইটা ইয়েস ঠিক করলো আপনি তখন বললেন ঠিক আছে আমি করবো তারপরে যে এতক্ষণ থেকে আমি যাবো বললাম আপনি বললেন এগুলো কি সবই করতে হবে? হ্যাঁ এগুলো কম্পিউটারের সাথে রিলেট করে দেবো তারপর আমরা ওখানে তাদের এভিডেন্স কালেক্ট করবো কীভাবে ফর্ম মেথডে আমরা নিব কার কি আসান করতে হবে প্রজেক্ট বেস নাকি আপিল প্রসেস রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আমরা এগুলো সবগুলো বললাম না বলছি এখন বলছেন এই কাজটা করাই হচ্ছে আপনি এই কাজগুলো কাজ করবেন হ্যাঁ মানে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অ্যাসেসমেন্ট রেজাল্ট দিয়ে বের হয়ে যাওয়া পর্যন্ত যা করছে এই সব কিছু আপনি ওখানে করে দেবেন ঠিক আছে আসলে এবার কি এখন আর কারো কোনো প্রশ্ন আছে আছে কোনো কিছু জানা আছে নাই তাহলে আসেন আমরা এখন এই একটা এগ্রিমেন্টে আপনার কাছে যাচ্ছে আপনি যেহেতু কারণ জানান নাই আপনি একমত তার মানে আপনি এখানে এগ্রিমেন্ট করবেন তার সাথে এনএসডি এর সাথে তাহলে আপনি এখানে একটা ইএস চিপ দিয়ে সাইন করবেন ঠিক আছে আপনি ইএস চিপ দিয়ে সাইন করবেন তার মানে এখন আপনি কি একই এখন যদি আপনি বের হয়ে যান তাহলে আপনি অ্যাবসেন্ট হবেন ঠিক আছে তাই না যখন আমি এগ্রিমেন্ট করে ফেলছি তখন আমি বেরোতে পারবো তখন তুমি নট ইয়েট অল ইজ আর তার আগে পর্যন্ত আমি এগ্রিমেন্ট না করা পর্যন্ত যদি আমি বের হয়ে যাই আমি অ্যাবসেন্ট তবে একটা লাভ কার্য করে যায় এটা একটা খারাপ না এটা গেল এখন এরপরে আমি কি করলাম বললাম যে ঠিক আছে আপনাদের এখন যদি কারো বাইরের প্রয়োজন কেউ ফ্রেশ হতে পারে রিফ্রেশমেন্টের প্রয়োজন থাকতে পারে না থাকতে পারে তাহলে আপনারা এখন রিফ্রেশ হয়ে আসেন যদি কারো প্রয়োজন থাকে কারণ কি কারণ আমরা এখন আমাদের মূল পর্যায়ে যাচ্ছি আমরা একটা রিটেন অ্যাসিস্ট্যান্ট শিখব রিটেন অ্যাসিস্ট্যান্ট চলাকালীন কেউ বাইরে যেতে পারবে না ঠিক আছে আপনি বললেন যে হ্যাঁ বাইরে যাবো বা বেরোবো যদি না জানতে তাহলে তো আমার অ্যাসিস্ট্যান্ট শুরু হবে তার আগে আমি কি করবো আপনাদের কাছে যত ইলেকট্রনিক ডিভাইস আছে এটা সবগুলো আপনার জমা দিলেন তারপর আমার অ্যাসিস্ট্যান্ট শুরু করবো আমি মানে সার্ভেন্স ভাবে দেয় আর কি যে কেউ কারোর দিকে তাকাবেন না কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন কেউ কারোর দিকে তাকালে কিন্তু এটা আমাদের নিয়ম বই উঠতে হবে মানে এখানে বিষয়টা কি দেখেন যে আপনি যতবার প্রমাণ হলে তাদের করবেন না দেখলে কিন্তু তাকাইলে কিন্তু কাঁধে নিয়ে নেবো তাই আপনার কিন্তু নাক কমাই দেবো মানে এই হুমকি ধমকি এইখানে আমাদের স্কুলে দিলেও আমরা এখানে দিতে পারি ঠিক আছে যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে যে পরিবেশটা তো আমাদের শান্ত রাখতে হবে বা হ্যাঁ পরিবেশটা এমন করতে হবে যেন ক্যান্ডিডেটরা অ্যাসেসমেন্ট দিতে বুঝে পারে ইনভাইটিং টু আস্ক কোশ্চেন ফিল ফ্রি দেয়ার হ্যাঁ তারা এটা হচ্ছে না এখন নিজেদেরকে তো এখন কি মানে ফ্রিলি উপস্থাপন করতে পারতেছে না ঠিক আছে আমরা আপনার সাথে কি আমরা যখন থেকে খুব খারাপ ব্যবহার করছি বন্ধুর মতো মনে হচ্ছে না তাই না এরকম তার মানে আপনি আমাকে জানতেই পারেন যে এরকম স্যার প্রশ্ন করছে আমি মাইন্ড করছি আমি কি কনটেক্সট করছি একটা সুইটেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি তখন এই ক্যান্ডিডেটরা আমাদের বলে স্যার আপনাদের থেকেও তো আছে স্যার ভালো আপনারা তো এখানে এসে দুই একটা উচ্চ পায় কিন্তু অ্যাকসেপ্ট করেন না ঠিক না এবং এমন পরিবেশ তৈরি করে দেখেন যে আপিলের হার কিন্তু নাই একেবারে 0.5% যদি আমি ধরি এরকম আপনি কিন্তু দিলেও পারেন কেন পারেন কারণ আপনি আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছেন আপনি নিজেই বিকালে আমাকে বলছেন যে হ্যাঁ আমার একটু ভুল ছিল এটা মানে রিকভার করা দরকার আমার লাস্ট সিমিটারি অ্যাসেসমেন্ট যেখানে আমরা
করছে ওখানে ভালো আছে না তো তার স্যার উনি আমাকে এসে বলছে যে স্যার আমি আসলে ওই সময় ওইটা দিতে চাইছিলাম মনে ছিল পরে যখন আমি রিভিউ করার সময় দেখলাম ওটা নেই তারা আমার দিয়ে দিয়েছে আমি একটু দিয়ে ফেলছি কিন্তু আমি লোকটা আসলে একটু কম করছি ঠিক আছে পরে বলে যে আমাকে এটা একটু কনসিডার করে আমি ঠিক আছে আমি বলেছি তার অ্যাসেসরের সঙ্গে কথা বলবো যে তাকে ওটা একটু ছেড়ে দিতে হবে কারণ সেটা জানে এটা কেউ না জানে এরকম না তখন সে অ্যাসেসর কী করলো ঠিক আছে আপনার খাতা নেন আপনি দেখেন তো এখানে আপনার মার্কটা নিজে দিলেন বলছে আপনি ওইটা সহ দেবেন আমি ওইটা সহ দেবেন যখন সে বললো যে ঠিক আছে এখন বলেন 25-এর মধ্যে পাইছি 15 হ্যাঁ বলছে ঠিক আছে আমি কি আপনি বলেন এখানে আর 12 কোনো জায়গা আছে ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করতেছে ক্যান্ডিডেট বলতেছে যে না না তাহলে এখন আপনি কি বলেন মানে ক্যান্ডিডেট নিজেই বলছে মানে আপনি আসলে আপনার টার্গেট থাকবে কি তাকে দিয়েই আপনি নটিয়ে বলাবেন স্বীকারোক্তি সে নিজেই দিছে এখন কিন্তু আপনি করার কোনো সম্ভাবনা আছে নাকি সেটা ঠিক আছে তাহলে আমরা বললাম এরপরে আমরা অ্যাসেসর এই রিটার্ন শেয়ার আমরা অ্যাসেসর ডেভেলপ করলাম সেটা ডেভেলপ করলাম আর আপনি যে অ্যাসেসমেন্ট ডিজাইন করতে পারেন এই যে আমি এখন বলেছিলাম তাহলে আপনার ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে আপনি কি প্রশ্নগুলো বানাইতে পারবেন না পুরো অ্যাসেসমেন্ট প্রসেসটাকে আপনি মানে লিখিত আকারে করতে পারবেন না এই যে লিখিত আকারে যেটা দিচ্ছেন এটা হচ্ছে এভিডেন্স এভিডেন্স কি প্রমাণ তাই না এভিডেন্স কয় ধরনের তিনটি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট তাই না আজকে ক্লাস হচ্ছে হচ্ছে আমাকে আপনি দেখতেছেন না এটা কি এভিডেন্স এখন রবি স্যার আপনার কথা শুনে বলছে যে না বলছে আপনার জিজ্ঞাসা করছে যে আজকে কি সেশন দিচ্ছে স্যার আপনি বলছেন হ্যাঁ ইনডাইরেক্ট সে তো এটা দেখেন ঠিক আছে এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ হ্যাঁ স্যার এই দেখেন এই যে আমার প্রমাণ আমি অ্যাসেসমেন্ট ডিজাইন করতে পারি আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে একটা ট্রেনিং আমি কন্ডাক্ট করতে পারে ক্লিয়ার তাহলে এইভাবে করে করে আমরা কি করলাম ওরাল পর্যন্ত চলে গেলাম ওরাল বলতে গেলাম না ওরালে যে আমি ওরাল আপনাদেরকে অ্যাসেসর থাকে ওরাল করলো কন্টেস্ট করলো সে পারলো বা না পারলো তারপরে কি তাকে একটা ফিডব্যাক দিয়ে দিই তার কাজ করতে ফিডব্যাক দিয়ে দিই আপনি এই কাজ সে সন্তুষ্ট ফিডব্যাকের মেথড আছে কি মেথড স্যান্ডউইচটাকে এখন বলে কনস্ট্রাকটিভ এই মেথডটাই আছে প্রথমে আপনি ভালোভাবে তারপরে তার ভুলগুলো ধরে তবে আপনি তাকে আবার ইন্সপায়ার হবে এই চিন্তাভাবনা আপনি ফিডব্যাক দিন এরপরে দেখেন আমার কি আমরা ওইটা রেকর্ড করলাম সাবমিট করলাম আমরা ঠিক আছে এটা হচ্ছে ফুল অ্যাসেসমেন্ট প্রসেস সেটা হচ্ছে যে স্যার আমরা যদি রিটেনে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে না পারি 4-5টা ভুল গেছে তখন কি ওরাল হিসেবে সেটা ধরবে নাকি ওনার যে আলাদা ওরাল কোশ্চেন আছে সেটা ধরবে তবে হ্যাঁ মানে বিশেষ ক্ষেত্রে এটা কোনো রুলস না তারা কিন্তু অনেক সময় ওরাল নিয়ে এটাকে দিয়ে একটা কথা বলছেন না যে আপনি একটা কাছাকাছি চলে গেছেন এই একটা প্রশ্ন হলেই আপনার উপরে আপনার রিটেনে পাস করা তখন হয়তো আপনার একজন করে ছেড়ে দেবেন ওরা তো অ্যাসেসমেন্ট চলাকালীন সময় আপনি যদি অ্যাসেসমেন্ট যাও কোনো অ্যাসেসি যদি আমাদের ধরা হয় বা অস্বাভাবিকভাবে অবগত করা তার কিন্তু পদক্ষেপ আমার একটা এনভায়রনমেন্ট এটা একটা ইলিগাল আনইলিগাল তাহলে সেই জায়গায় সে মানে তার অ্যাসেসমেন্ট ওখানে শেষ এবং সে যদি তারপরেও কিছু ইয়ে করে আমাদের এনার্জি যদি আছে তার সাথে পরামর্শ করে তারপরে একটা ব্যবস্থা অনেকটা সেন্টার বন্ধ হয়ে যায় 20 থেকে 30 দেওয়া পর্যন্ত আচ্ছা আর কিছু তাহলে আমরা একটা সেশন শেষ করব মানে এটা করবো